নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপডেটটাই গতকালের হয়ে যাওয়া হায়দ্রাবাদ এফসি ভার্সেস কেরালা ব্লাস্টার এফসির ম্যাচ নিয়ে। তো গতকাল হায়দ্রাবাদ এফসি তারা কেরালা ব্লাস্টার এফসিকে কেরালা ব্লাস্টার এফসির ঘরের মাঠে 2-1 গোলে পরাজিত করে, যেখানে গতকালের ম্যাচের 13 মিনিটের মাথায় জেসুস জেমিনেস দুর্দান্ত একটা গোল করে কেরালা ব্লাস্টার এফসিকে 1-0 গোলে এগিয়ে দেয়। এরপর ম্যাচের 43 মিনিটের মাথায় অ্যান্দ্রে অ্যালাইবা সুন্দর একটা গোল করে হায়দ্রাবাদ এফসির হয়ে, যার ফলে হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু ম্যাচের সমতা ফেরায়। তারপর দ্বিতীয়ার্ধে দুটি দলই একাধিক আক্রমণ করে, বিশেষ করে কেরালা ব্লাস্টার এফসি দলের উইঙ্গার নোয়া সাদোই তিনি কিন্তু একাধিক আক্রমণ করে কেরালা ব্লাস্টার এফসির উইং বরাবর। তবে বেশিরভাগ সময়ই কেরালা ব্লাস্টার এফসির একাধিক আক্রমণকে রুখে দেয় হায়দ্রাবাদ এফসি দলের ভারতীয় ডিফেন্ডার অ্যালেক্স সাজি। এরপর ম্যাচের 68 মিনিটের মাথায় হরমিপম হায়দ্রাবাদ এফসি দলের অ্যাটাকিং মিডফিল্ডার রামহুল্লুঙ্গার একটা অ্যাটাককে বক্সের মধ্যে ট্যাকেল করে, এবং হরমিপম বলটা ট্যাকেল করার সময় সে কিন্তু মাটিতে শুয়ে পড়ে এবং বলটা হরমিপমের গায়ের পাশ দিয়ে চলে যায়। তবে গতকালের ম্যাচ রেফারি সুরজিৎ দাস, যাকে আমি অন্তত এই মৌসুমের প্রথমবারের জন্য রেফারিং করতে দেখলাম, তো সেই সুরজিৎ দাস সেই বলটাকে হরমিপমের হ্যান্ডবল মেনে নিয়ে সে কিন্তু কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে ফাউল দেয়, যার ফলে পেনাল্টি পায় হায়দ্রাবাদ এফসি, এবং সেই পেনাল্টি থেকে সেই আলবা আরও একটা গোল করে হায়দ্রাবাদ এফসিকে 2-1 গোলে এগিয়ে দেয়। এরপর ম্যাচের অ্যাডেড টাইমে ঘটে যাওয়া কিছু ঘটনার জন্য ম্যাচের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়, যার ফলে বিষয়টা একটা সময় হাতাহাতির পর্যায়েও চলে যায়। তো গতকালের ম্যাচের ম্যাচ রেফারির রেফারিং দেখে যেমনটা মনে হচ্ছিল, তিনি যেন কন্ট্রাক্ট নিয়েছেন যে করেই হোক কেরালা ব্লাস্টার এফসিকে হারাতেই হবে। তো সত্যিই যে রেফারিং এর বিষয় নিয়ে আইএসএলকে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, সেই আইএসএল ম্যানেজমেন্ট বা এফএসডিএল কি করে এইরকম জঘন্য কিছু রেফারিং দিয়ে ম্যাচ পরিচালনা করার সিদ্ধান্ত নিচ্ছে, সেটাই কিন্তু বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। বিগত বেশ কয়েক মৌসুম ধরে আইএসএল এ যেমনভাবে রেফারিদের সিদ্ধান্ত আমরা দেখে আসছি, যার ফলে ধীরে ধীরে আইএসএলটা যেন একটা জোকার লিগে পরিণত হচ্ছে। তো তোমরা খেয়াল করে থাকবে, আইএসএল এর শুরুর দিকের বেশ কিছু মরশুম আইএসএল এ কিন্তু বিদেশি রেফারিরা ম্যাচ পরিচালনা করত। তো তখন আইএসএল কিন্তু এখনকার মতন এতটা জনপ্রিয় ছিল না, আর সেই সময় আইএসএল এতটা জনপ্রিয় না থাকা সত্ত্বেও সেই সময় কিন্তু এফএসডিএল তারা আইএসএল এর ম্যাচ পরিচালনা করার জন্য বিদেশি রেফারিদের নিয়োগ করত। কিন্তু এখন যখন আইএসএল থেকে এফএসডিএল এর এত পরিমাণ লাভ আসছে, তো এখন এফএসডিএল যত কানাকোড়া রেফারিদের নিয়ে কিন্তু ম্যাচ পরিচালনা করার কন্ট্রাক্ট নিয়েছে। তো সত্যি এইরকম জঘন্য রেফারিং নিয়ে আর কিন্তু বলার কোনো নতুন ভাষা নেই। চেয়ারে বসে আমাদের এআইএফএফ এর প্রেসিডেন্ট বড় বড় বক্তব্য না দিয়ে তিনি আখেরে কবে আমাদের ভারতীয় ফুটবলের উন্নতির জন্য কাজ করবে সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তো এবার অতি অবশ্যই আইএসএল এ ভার বা বিদেশি রেফারিদের নিয়ে আসার প্রয়োজন, যদি আইএসএল এর মানকে উন্নতি করাতে হয়। আর যদি এমনভাবেই চলতে থাকে, তাহলে ধীরে ধীরে প্রতিটা ফ্র্যাঞ্চাইজিরই কিন্তু ইচ্ছা হারিয়ে ফেলবে আইএসএল এর দল গঠন করার জন্য। সেক্ষেত্রে এফএসডিএল এর এখন কিন্তু সময় এসেছে ভার অথবা বিদেশি রেফারিদের নিয়োগ করা আইএসএল এ যত শীঘ্রই সম্ভব। তো তোমরাও যদি আমার এই কথাতে একমত হয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আনোয়ার আলীর বিষয় নিয়ে। তো বিগত দীর্ঘদিন ধরে চলা বাংলার সিরিয়ালের মতন আনোয়ার আলীর কেসটাও কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে। গত অক্টোবর মাসের শেষের দিকে আনোয়ার আলীর কেসটা নিয়ে দিল্লি হাইকোর্টের তরফ থেকে রায় জানানোর কথা থাকলেও রঞ্জিত বাজাজ আরও একবার কিন্তু দিল্লি হাইকোর্টের কাছে মামলা দায়ের করেন, কারণ এআইএফএফ এর নিয়ম অনুযায়ী এআইএফএফ এর প্রাক্তন জেনারেল সেক্রেটারির গঠন করা পিএসসির কোনো কমিটি নতুন কোনো কেসে শাস্তি প্রদান করতে পারবে না। আর আনোয়ার আলীর কেসটা যখন পিএসসির তরফ থেকে জানানো হয়, তখন সেই কমিটির মেম্বার্স ছিল এআইএফএফ এর প্রাক্তন জেনারেল সেক্রেটারি সাজি প্রভাকরণের গঠন করা কমিটি, যার ফলে এআইএফএফ এর নিয়ম অনুযায়ী আর সেই প্রাক্তন কমিটি নতুন কোনো কেসের শুনানি জানাতে পারবে না, এমনটাই জানিয়ে রঞ্জিত বাজাজ তিনি নতুন করে দিল্লি হাইকোর্টে অ্যাপিল করেছেন। এবং দিল্লি হাইকোর্টের তরফ থেকেও জানানো হয়েছে পিএসসিকে নতুন কমিটি গঠন করে আনোয়ার আলীর কেসটা নিয়ে নতুন করে দেখার জন্য। আর দিল্লি হাইকোর্টের তরফ থেকে এমন রায় জানানোর পর পিএসসি তারা কিন্তু ইতিমধ্যে পুরনো কমিটি ভেঙে এবার কিন্তু নতুন কমিটি গঠন করে ফেলেছে, যেখানে পুরনো কমিটিতে গডফ্রাড পিরেইরা ছিলেন পিএসসির চেয়ারপারসন। তো সেই গডফ্রাড পিরেইরা তিনি কিন্তু নিজের দায়িত্ব থেকে রিজাইন করেছেন, এবং তার পরিবর্তে পিএসসির নতুন চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন রিটায়ার্ড জাস্টিস রবীন্দ্র সিং, এবং পিএসসির নতুন ডেপুটি হিসাবে নিযুক্ত হয়েছেন সাবিও মেসিয়াস, এবং পিএসসির নতুন মেম্বার্স হিসাবে নিযুক্ত হয়েছেন অ্যাডভোকেট অর্পিত বাত্রা, অ্যাডভোকেট লাসপের আহমেদ, জিতেন্দ্র রানা এবং এন সুরেশ রাজন। তো এই নতুন কমিটিই কিন্তু এবার আনোয়ার আলীর কেসটা নিয়ে নিজেদের রায় জানাতে চলেছে, এবং এই আনোয়ার আলীর কেসের মতনই একই রকমের কেস কিন্তু আজ পিএসসির তরফ থেকে রায় ঘোষণা করা হবে।
এবং যেমনটা খবর, আজকের এই কেসের শুনানিটা কিন্তু আনোয়ার আলীর কেসের ওপর অনেকটাই ইম্প্যাক্ট ফেলতে পারে। তো যেমনটা খবর, আগামী 10 তারিখ আনোয়ার আলীর কেসটা নিয়ে দিল্লি হাইকোর্ট রায় জানাতে পারে। তবে আদতেও আগামী পরশুদিন আনোয়ার আলীর কেসটা নিয়ে ফাইনাল সিদ্ধান্ত ঘোষণা হবে বলে কিন্তু আমার পার্সোনালি মনে হচ্ছে না। কারণ আনোয়ার আলীর লয়ার তিনি তো হিয়ারিংয়ে উপস্থিতই হন না। সেক্ষেত্রে আগামী পরশুদিন আনোয়ার আলীর লয়ার আদতেও উপস্থিত হবেন নাকি হিয়ারিংয়ে, সেই নিয়েও কিন্তু যথেষ্ট সংশয় আছে। আর উপস্থিত হলেও নতুন কোন এক্সকিউজ দেখায় আনোয়ার আলীর লয়ার, সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তো আগামী পরশুদিন আনোয়ার আলীর কেস নিয়ে নতুন কোনো তথ্য উঠে আসলে অবশ্যই কিন্তু তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। তো যে কারণে নেক্সট আপডেটটা বেরিয়ে এসছে আইএসএল এর পয়েন্টস টেবিল নিয়ে। তো বর্তমানে আইএসএল এর পয়েন্টস টেবিলে 7 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু এফসি তারা কিন্তু লিগ শীর্ষে রয়েছে, এবং 6 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে মোহনবাগান তারা দ্বিতীয় স্থানে রয়েছে, এবং এই দুটো দলের মধ্যে গোল ডিফারেন্স রয়েছে 2টো। সেক্ষেত্রে অনেকেই ভাবছো মোহনবাগান তারা যদি আগামী 10 তারিখের ম্যাচে ওড়িশা এফসিকে 3 গোলের ব্যবধানে হারাতে পারে, তাহলে মোহনবাগান তারা লিগ শীর্ষে পৌঁছে যাবে। তো এই ধারণা যাদের রয়েছে তাদের জানিয়ে রাখি, মোহনবাগান যদি ওড়িশা এফসির বিরুদ্ধে 5 গোলেও জেতে, তবুও কিন্তু মোহনবাগান তারা পয়েন্টস টেবিলের শীর্ষস্থানে যাবে না। কারণ আইএসএল এর নিয়ম অনুযায়ী দুটো দলের পয়েন্ট সমান হলে সেই দুটো দলের হেড টু হেডের পারফরমেন্সের বিচারেই তারা কিন্তু পয়েন্টস টেবিলে অবস্থান করবে। আর মোহনবাগান তারা যেহেতু বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচ হেরে গেছিল, সেহেতু মোহনবাগান বেঙ্গালুরু এফসির থেকে হেড টু হেডে কিন্তু পিছিয়ে রয়েছে। তো সেই কারণেই মোহনবাগান যদি আগামী 10 তারিখের ম্যাচে 3 গোলের ব্যবধানে জয় তুলেও নেয়, তবুও কিন্তু মোহনবাগান তারা পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানেই থেকে যাবে। তো আশা করি বিষয়টা তোমাদের মধ্যে ক্লিয়ার করতে পারলাম। তো যে একেবারে লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানের দুঃসংবাদ নিয়ে। তো এই মুহূর্তে মানে ওড়িশা এফসি ম্যাচের একদিন আগেও মোহনবাগান শিবিরের দুঃসংবাদের কালো মেঘ কিন্তু ঘনিয়ে রয়েছে মোহনবাগান দলের বিদেশি মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। তো তোমরা জানো গ্রেগ স্টুয়ার্ট সে চোটের কারণে গত বেশ কিছুদিন ধরেই মূল দলের সাথে অনুশীলন করছে না, এবং গত কয়েকদিন ধরেই গ্রেগ স্টুয়ার্টকে দেখা যাচ্ছে সাইড লাইনের ধারে ফিজিওর সাথে অনুশীলন করতে, যার ফলে ওড়িশা এফসির মতন কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে গ্রেগ স্টুয়ার্টকে ম্যাচের শুরু থেকেই পাওয়া যাবে নাকি, সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় দিয়েছে বর্তমানে দাঁড়িয়ে। আর গ্রেগ স্টুয়ার্ট সে এই মৌসুমে মোহনবাগান জার্সিতে মোহনবাগানের মিডফিল্ডে যে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে, তাতে গ্রেগ স্টুয়ার্টকে ওড়িশা এফসি ম্যাচে পাওয়া না গেলে সেটা যেমন মোহনবাগানের জন্য একটা বড় ডিসঅ্যাডভান্টেজ, তেমনই এই বিষয়টা কিন্তু ওড়িশা এফসির কাছে একটা বড় অ্যাডভান্টেজ হতে পারে। কারণ মোহনবাগান দলের আর এক বিদেশি মিডফিল্ডার দিমিত্রি পেট্রাটাসকে কিন্তু এখনও তেমন একটা ছন্দে দেখা যায়নি, যার ফলে ওড়িশা এফসি ম্যাচে গ্রেগ স্টুয়ার্ট উপলব্ধ না থাকতে পারলে গ্রেগ স্টুয়ার্টের অভাবটা কে পূরণ করবে, সেটাই কিন্তু এখন বড় চিন্তার বিষয় বাগান শিবিরে। তবে কোচ মলিনার কাছে দিমিত্রি পেট্রাটাসের পাশাপাশি দলের অ্যাটাকিং মিডে খেলার জন্য সাহাল আব্দুল সামাদও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে দিমিত্রি পেট্রাটাস নাকি সাহাল আব্দুল সামাদ, কাকে দিয়ে ওড়িশা এফসি ম্যাচে শুরু করায় কোচ মলিনা যদি গ্রেগ স্টুয়ার্ট অ্যাভেলেবেল না থাকে। তো বন্ধুরা, তোমাদের মতে গ্রেগ স্টুয়ার্ট অ্যাভেলেবেল না থাকলে দিমিত্রি পেট্রাটাস নাকি সাহাল আব্দুল সামাদ, কাকে দিয়ে শুরু করালে ভালো হবে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।